আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বায়োলজি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসে। তো আমরা আজকের মাস্টার ক্লাসে আমাদের বায়োলজি সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 প্রাণীর পরিচিতির তৃতীয় অর্থাৎ শেষ অংশ রুই মাছ নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইতোমধ্যে ঘাসফড়িং এবং হাইড্রার মাস্টার ক্লাস করোনি অবশ্যই করে ফেলবে এবং সেখান থেকে তোমাদের নিজেদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে নেওয়ার চেষ্টা করবে। তো আজকে আমাদের রুই মাছের এই প্রথম লেকচারে আমরা যে রুই মাছের কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। যেমন রুই মাছের দেহের বাহ্যিক গঠন, রুই মাছের আঁইশের গঠন, এরপরে রুই মাছের কত রকমের পাখনা পাওয়া যায়, কোনটা প্রধান চলনাঙ্গ, রক্ত সংবহন তন্ত্র, এই কয়টা বিষয় নিয়ে আমরা আমাদের আজকের লেকচারে আলোচনা করব। তাহলে রুই মাছ থেকে যদিও বিগত কয়েক বছরের প্রশ্ন খুবই কম আসতে দেখা গিয়েছে, কিন্তু তারপরে আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক পড়ে রাখবো। কারণ আমরা বরাবরই ক্লাসে বলে থাকি যে এখন অ্যাকচুয়ালি মেডিকেলের প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। আগে যেরকম একটা চ্যাপ্টারে কিছু স্পেসিফিক টপিক থেকে প্রতি বছর প্রশ্ন করা হতো, বাট রিসেন্ট ইয়ার গুলাতে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা বা এই ধরনের স্টাইল থেকে একটু বেরিয়ে আসা হয়েছে। যে ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সাধারণত কোনো একটা চ্যাপ্টারে যে কোনো কোণা থেকে যে কোনো রকমের প্রশ্নই কিন্তু চলে আসতে পারে। তাহলে চলো আমরা দেখি আমাদের রুই মাছের কি কি টপিক আছে। টোটাল টপিকের মধ্যে আছে পরিচিতি এবং বাহ্যিক গঠন, রক্ত সংবহন তন্ত্র, শ্বসন, প্রজনন এবং টোটাল রুই মাছের জীবন বৃত্তান্ত। তাহলে এদের মধ্যে আমরা আমাদের আজকের লেকচারে সাধারণ পরিচিতি, বাহ্যিক গঠন এবং রক্ত সংবহন তন্ত্র নিয়ে পড়াশোনা করব। তাহলে দেখো, প্রথমে সাধারণ পরিচিতি এবং বাহ্যিক গঠন থেকে লাস্ট 2018-19 প্রশ্ন এসেছিল আমাদের সেশনে, তার মানে 16-17-তে মেডিকেলে, ডেন্টালে এবং ডিউতে প্রশ্ন এসেছিল। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেনটা খেয়াল করো, কত সেলসিয়াস তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচতে পারে না? আমাদের রুই মাছের কিন্তু বেঁচে থাকার জন্য একটা ন্যূনতম টেম্পারেচার প্রয়োজন। যেমন ধরো, আমরা মানুষ, আমরা কিন্তু তোমার আহ এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক কথাটার মানে বুঝতে পারো? এন্ডোথার্মিক মানে যে বাইরের পরিবেশ যেমনই হোক না কেন, ধরো বাইরে প্রচন্ড ঠান্ডা, আমাদের দেহ তার সাথে কি করিয়ে নিবে? অভিযোজিত হয়ে নিবে, তার মানে খাপ খাওয়ায় নিবে। আবার ধরো বাইরে প্রচন্ড গরম, যেমন গরমকালে এখন এত গরম পড়ে, আমরা কিন্তু গলে যাই না, আমরা কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের বডিটাকে কি করে নিই? অ্যাডাপ্টেশন করিয়ে নিই। তার মানে যেরকম টেম্পারেচারই হোক না কেন, বাইরে যদি 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে আমরা তখনও নিজেদেরকে খাপ খাওয়াতে পারি। বাইরে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হলেও কিন্তু আমরা আল্লাহর রহমতে খাপ খাওয়াতে পারবো, যদিও এখন পর্যন্ত বাইরে 100 ডিগ্রি হওয়ার কথা আমরা কল্পনাও করি না। বাট তারপরে আল্লাহ আমাদের এত সুন্দর করে বানিয়েছেন যে বাইরের টেম্পারেচার যাই হোক না কেন, আমরা আমাদের বডিটাকে সেই অনুযায়ী খাপ খাওয়াতে পারি। এবং আমাদের মানুষের পাশাপাশি, আমরা মানুষ কি স্তন্যপায়ী বা ম্যামালস, স্তন্যপায়ীদের পাশাপাশি করডাটা পর্বের আরেকটা শ্রেণী পাখি বা এভিস, ওরাও কিন্তু একটু এন্ডোথার্মিক। তার মানে পরিবেশ অনুযায়ী নিজেদের টেম্পারেচার চেঞ্জ করে না, নিজেরা নিজেদেরকে চেঞ্জ করে নিতে পারবে টেম্পারেচার অনুযায়ী। আরেকটা যেটা শব্দ আছে সেটা হলো একটোথার্মিক। একটোথার্মিক মানে যে পরিবেশে কিছু হলেই ওরা ভচকায় যায়। যেমন ধর আমাদের হলো উভচর আর হলো সরীসৃপ, ওদেরকে আমরা বলি কি? ওদেরকে আমরা বলি একটোথার্মিক। তার মানে বাইরে যদি টেম্পারেচার কমে যায় তখন ওরা কি করে? ভয় পেয়ে গাছের কোটরে লুকিয়ে যায়। যেমন ব্যাঙ, আমরা ব্যাঙের একটা শব্দ শুনেছি না, শীত নিদ্রা বা হাইবারনেশন। যখন শীতকালে প্রচন্ড ঠান্ডা পড়ে তখন কি করে? ব্যাঙ যে গাছের কোটরে লুকিয়ে থাকে এবং পুরা শীতকালীন সময় সে তার যে চামড়া আছে সে চামড়াটা থাকে ভেজা, কারণ সেখানে বিভিন্ন রকমের তেল, চর্বি, খাদ্যদ্রব্য সঞ্চিত থাকে। সে তার সেই ভেজা চামড়া থেকে সেই বস্তুগুলোকে শোষণ করে এনার্জি অ্যাবজর্ভ করে থাকে। এটাকে বলা হয় শীত নিদ্রা বা হাইবারনেশন। তার মানে পরিবেশের টেম্পারেচার অনুযায়ী বডির টেম্পারেচার চেঞ্জ হলে ওটা হলো একটোথার্মিক। আর পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য নিজের মধ্যে যা যা চেঞ্জ করে তার অ্যাডাপ্টেশন করবে, ওইটাকে আমরা বলবো এন্ডোথার্মিক। তাহলে আমাদের রুই মাছ কিন্তু ওয়ান টাইপ অফ একটোথার্মিকই। ওকে অবশ্যই বেঁচে থাকার জন্য একটা অপটিমাম টেম্পারেচার মেনটেন করতে হবে। সেই টেম্পারেচারটা কত? 14 ডিগ্রি সেলসিয়াস। ওকে। আচ্ছা, এরপরের প্রশ্ন রুই মাছের আঁশ কোন ধরনের? আমরা সাধারণত যারা মাছের দেহে এবং সরীসৃপের দেহে কিন্তু আঁশ পাই। সরীসৃপ আর মাছ যদিও দুজনের আঁশের মধ্যে বেশ ডিফারেন্স আছে, কিন্তু এটা ওদের দেহের অস্থি বা কঙ্কাল তন্ত্র হিসেবে একটা এক্সট্রা স্ট্রেংথ দিতে সাহায্য করে। তো আঁশ অনেক রকমের হতে পারে, যেমন আমরা চ্যাপ্টার 1-এ পড়েছিলাম প্ল্যাকয়েড, সাইক্লয়েড, ইনয়েড,
এবং গ্যানয়েড। তো আমরা জানি আমাদের যে রুই মাছের আইস, আমাদের রুই মাছ তো অ্যাকচুয়ালি আমাদের যে কর্ডাটা পর্ব ছিল, সেই কর্ডাটা পর্বের আন্ডারে যে ন্যাথোস্টোমাটা শ্রেণী, তার মধ্যে পড়ে হচ্ছে তোমার অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর আন্ডারে, বা আমরা বলতে পারি অধিশ্রেণীর আন্ডারে। তো এই যে অ্যাক্টিনোপটেরিজি যে শ্রেণীটা আছে, ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীর, এই অ্যাক্টিনোপটেরিজির আইসটা অ্যাকচুয়ালি হয় সাইক্লয়েড বা টিনয়েড, যার মধ্যে রুই মাছে আমরা পাই হচ্ছে সাইক্লয়েড আইস। তো এই যে সাইক্লয়েড আইস, ওর ক্ষেত্রে খেয়াল করো, ওর হচ্ছে দুইটা অঞ্চল পাওয়া যায়। একটা অঞ্চল হচ্ছে তোমার অগ্রক্ষেত্র এবং আরেকটা অঞ্চল হচ্ছে পশ্চাৎ ক্ষেত্র। এই যে তোমার যেটা কিনা পশ্চাৎ ক্ষেত্র, সেই পশ্চাৎ ক্ষেত্রটা হচ্ছে উন্মুক্ত, মানে ওপেন। আমরা বাজার থেকে মাছ কেনার সময় মাছের যে আইসটা বাইরের দিকে তোমার বের করা দেখি, ওইটা হলো তোমার হচ্ছে পশ্চাৎ ক্ষেত্র। আর এই অগ্রক্ষেত্রটা হচ্ছে গিয়ে তোমার রুই মাছের বডির মধ্যে প্রবেশ করানো থাকে। তাহলে এই যে আইসটা খেয়াল করো, একটু গোলাকার ধরনের, এই আইসটাকে আমরা বলছি সাইক্লয়েড আইস, যেটা আমরা কন্ড্রিকথিস জাতীয় মাছ যারা আছে, নর্মাল যে মাছ আমাদের বাবা মারা বাজার থেকে কিনে আনে, রুই, কাতলা, মৃগেল, মানে কার্প জাতীয় মাছের মধ্যে এই সাইক্লয়েড আইস পাই। তো এই আইসের যে কেন্দ্রটা, সেই কেন্দ্রটাকে আমরা বলি ফোকাস বা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের চারপাশে স্তরে স্তরে যে কঙ্কালিক অস্থিগুলো বা স্তরগুলো আছে, সেগুলো হচ্ছে সাজানো থাকে। তাহলে এই যে যে উপবৃদ্ধিগুলো বা বাড়তি অংশগুলো স্তরে স্তরে সাজানো থাকে, সেগুলোকে আমরা বলি তোমার হচ্ছে অ্যানুলাস। কি বলবো? অ্যানুলাস বলবো। তার মানে একটা রেখা যদি পাওয়া যায়, আমরা বুঝবো সেই মাছের আইসের বয়স 1 বছর, দুইটা থাকলে 2 বছর, তিনটা থাকলে 3 বছর। তাহলে বহু বচনে অ্যানুলি আর এক বচনে অ্যানুলাস। এই অ্যানুলাস গুলো দেখে আমরা ওদের বাৎসরিক বৃদ্ধি বা অ্যানুয়াল গ্রোথ সম্পর্কে একটা ধারণা পাই। তাহলে দেখো, আমার ফোকাসের চারপাশে যে রেখাগুলো, সেগুলোকে কিন্তু আমরা সার্কুলি বা সার্কুলাসও বলতে পারি। সার্কুলাস গুলো হালকা হয়, এদের মধ্যে যেগুলো একটু গাঢ় বর্ণের হবে সেগুলোকে আমরা বলবো অ্যানুলাস। তাহলে কেন্দ্রটা হচ্ছে ফোকাস, ফোকাসের চারপাশে উঁচু উঁচু খাতগুলো হচ্ছে সার্কুলি বা সার্কুলাস। এদের মধ্যে একদম স্পষ্ট যেগুলো, যেগুলোকে দেখে আমরা একটা রুই মাছের বাৎসরিক বৃদ্ধি সম্পর্কে আইডিয়া পাবো, সেগুলোকে আমরা বলবো অ্যানুলাস। আর এই যে লম্বালম্বি ভাবে কিছু সূর্যের রশ্মির মতো ছড়ানো জায়গা আছে, যেগুলোকে আমরা বলি রেডি বা এক বচনে রেডিয়াস। তাহলে এখানে আইসটা অ্যাকচুয়ালি কেমন হবে? সাইক্লয়েড আইস হবে। ঠিক আছে, এরপরে দেখো তাহলে আইসের বৃদ্ধি কোন সময় বেশি হয়? বেসিক্যালি আইসের বৃদ্ধি হয় বসন্ত এবং গ্রীষ্মকালে। ঠিক আছে, তাহলে অপশনে যেহেতু বসন্তকাল দেওয়া আছে, আমরা বসন্তকালে অ্যান্সার করব। তাহলে আইসের কেন্দ্রীয় অংশের নাম কি? আমরা বলবো ফোকাস, এবং ফোকাসের চারপাশে অ্যানুলাস এবং সার্কুলাস গুলো এবং রেডিয়াস গুলো বৃদ্ধি পাবে। রুই মাছের কানকোর পেছনের পাখনাকে কি বলা হয়? তাহলে আমরা একটু রুই মাছের দৈহিক গঠনটা দেখি। আমরা যদি রুই মাছের দেহকে তোমার বিভাজিত করি, একদম মস্তকের সামনের প্রান্ত থেকে এতটুকু প্রান্ত পর্যন্ত আমরা বলছি মস্তক। এরপরে দেখো, এতটুকু অংশকে আমরা বলছি বক্ষ, আর এরপরে হচ্ছে লেজ। তাহলে মস্তকের যে অংশটা আছে দেখো, সামনে ওদের ঠোঁট থাকবে, চোখ থাকবে, নাসারন্ধ্র পাওয়া যাবে, এবং দুই পাশে পাওয়া যাবে তোমার হচ্ছে কানকো। দেখবা বাবারা যখন বাজারে মাছ কিনতে যায়, এরকম মাথার পিছনে একটা ঢাকনার মতো অংশ উঠায়, দেখে যে ভিতরটা কতটুকু লাল। যে মাছটা যত বেশি লাল অংশ ধারণ করবে, সেই মাছটা বলা হয়ে থাকে তত বেশি ফ্রেশ। তার মানে এই যে তোমার মস্তকের পাশে যে শক্ত ঢাকনার মতো অংশটাকে উঠায় আমরা অবজার্ভ করি বা পর্যবেক্ষণ করি, ওই অংশটাকে আমরা কি বলি? ওইটাকে আমরা বলি কানকো। এই কানকোটা হচ্ছে একটা ঢাকনা বিশেষ, যে কানকোর ভিতরে থাকে একটা প্রকোষ্ঠ, যাকে আমরা বলি ফুলকা প্রকোষ্ঠ। কি বলবো? ফুলকা প্রকোষ্ঠ। তাহলে ফুলকা প্রকোষ্ঠের ভিতরেই রুই মাছের যে 4 জোড়া ফুলকা আছে, সে ফুলকা হচ্ছে সংরক্ষিত থাকে। ফুলকা সংরক্ষিত থাকে, এবং এই ফুলকা প্রকোষ্ঠের একদম নিচের কিনারা ঘেঁষে একটা বিশেষ পর্দা থাকে, যে পর্দাকে আমরা বলি ব্রাঙ্কিও স্টেগাল পর্দা। কি পর্দা বলবো? ব্রাঙ্কিও স্টেগাল, ব্রাঙ্কিও স্টেগাল পর্দা। ব্রাঙ্কিও শব্দটা এসেছে ব্রঙ্কাস থেকে। আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালীর যে দুইটা শাখায় বিভাজিত হয়, সেই শাখাগুলোকে আমরা এক বচনে ব্রঙ্কাস আর বহু বচনে ব্রঙ্কাই বলি। তাহলে ওদের ফুলকা বা শ্বসনের সাথে রিলেটেড যে পর্দা, ব্রাঙ্কিও স্টেগাল পর্দা, এটা আমরা হচ্ছে কানকোর নিচের কিনারা বরাবর পেয়ে যাব।
তাহলে এই যে কানকো, কানকোর ভিতরে তোমার ফুলকা সংরক্ষিত থাকবে এবং তার নিচের কিনারা বরাবর পাওয়া যাবে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। এরপরে বক্ষ অঞ্চলে আমরা পাবো ওদের পাখা। তার মানে আমাকে এখানে প্রশ্নে কি বলা হয়েছিল যে কানকোর পেছনের পাখাকে কি বলে? এটা যদি বক্ষ অঞ্চল হয় তাহলে একদম কানকোর ডিরেক্ট পিছনের এই পাখনাটাকে আমরা বলি হচ্ছে বক্ষ পাখনা। কি বলবো? বক্ষ পাখনা। তাহলে পিঠ বরাবর থাকবে পৃষ্ঠ পাখনা, শ্রোণী পাখনা, তার পিছনে পায়ু পাখনা, সবার পিছনে পুচ্ছ পাখনা। তাহলে অঞ্চলে আমরা টোটাল 5 রকমের পাখনা পাই। একদম কানকোর পিছনে হলো বক্ষ পাখনা, পৃষ্ঠীয় অঞ্চল বা পিঠ বরাবর হচ্ছে পৃষ্ঠ পাখনা, আর বক্ষের পরে সিরিয়ালি থাকে শ্রোণী, আর একদম পিছনে পায়ু, আর প্রধান যেটা হচ্ছে রুই মাছের চলন অঙ্গ পুচ্ছ পাখনা। এই পুচ্ছ পাখনাটা কিন্তু ইউজুয়ালি ওদের পাখনা অঞ্চল বা লেজ পুরাটা তৈরি করে। তাহলে দেখো ওদের মস্তকে কিন্তু আমরা কোনো আইস পাইনি, কিন্তু বক্ষ অঞ্চলে আমরা সাইক্লয়েড আইস পেয়েছি এবং লেজ অঞ্চলেও কিন্তু আমরা সাইক্লয়েড আইস পেয়েছি। এই যে লেজটা খেয়াল করো, এই লেজের কিন্তু দুইটা মাথাই কি সমান? দুইটা মাথাই সমান। তাহলে হোমো মানে সেম, হেটারো মানে ডিফারেন্ট। তাহলে লেজের দুইটা প্রান্ত সমান দেখে এই ধরনের লেজকে আমরা বলি হোমো সার্কাল। হোমো সার্কাল, দুইটা প্রান্ত তোমার সমান। দেখো পাখনা রশ্মিগুলো উপরে বড়, মাঝখানে ছোট। ওকে। এবং বক্ষ অঞ্চলে ওদের আইসের নিচে এরকম ডট ডট একটা পার্শ্ব রেখা পাওয়া যায়, যে পার্শ্ব রেখাটা করবে কি ওদের সেন্সরি অর্গান বা সংবেদী অঙ্গ হিসেবে কাজ করবে। একটা রুই মাছ যখন তোমার পানির ভিতর দিয়ে চলাচল করবে তখন সেই পানিটাকে মিঠা নাকি স্বাদু পানি? আমরা তো জানি যে রুই মাছ হচ্ছে মিঠা পানিতে বসবাস করে। তার মানে একটা পানি যে তোমার মিষ্টি নাকি লবণ, এইটার সেন্সেশনটা তোমার হচ্ছে ফিল করে এই পার্শ্ব রেখাগুলো। এবং দেখা যাবে যে আমাদের রুই মাছটা যখন পানির মধ্যে দিয়ে চলাচল করবে তখন কেউ আঁকা বাঁকা হয়ে যেতে পারে। এই জন্য রুই মাছের দেখো প্রস্থ অপেক্ষা উচ্চতা বেশি। তার মানে আমি যদি ওকে এরকম পিস 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 করে কেটে প্রস্থচ্ছেদ করি, দেখবা রুই মাছের প্রত্যেকটা পিস হচ্ছে ডিম্বাকার বা ওভাল শেপের হবে। আমরা যখন তোমার মাছ রান্না করে তখন দেখো না মাছের পিসগুলো এরকম ওভাল শেপের হয়। এই জন্য বলা হয়েছে যে রুই মাছের প্রস্থচ্ছেদ ডিম্বাকার, প্রস্থ অপেক্ষা উচ্চতা বেশি। এবং এই যে ওর প্রস্থ অপেক্ষা উচ্চতা বেশি দেখে পানির ভেতরে চলনের সময় ওর গতি বাধাপ্রাপ্ত হয় না। এই জন্য এই ধরনের আকৃতিকে আমরা বলি স্ট্রিম লাইন্ড। কি বলবো? স্ট্রিম লাইন্ড। ওকে। এখন তোমরা বলতে পারো আপু এগুলো বুঝতে কষ্ট হচ্ছে, তার মানে তোমরা জীবনেও কোনোদিন বাজারে যাও নাই, জীবনেও কোনোদিন মাছ কিনো নাই, শুধু আম্মুরা বাজার করে এনে রেডিমেড কেটে মেটে রান্না করে, আর তুমি হচ্ছে পাপা কি প্রিন্সেস বা পাপা কা কি প্রিন্স, তুমি জাস্ট সেটা খাও। ঠিক আছে, যদি রুই মাছ পড়তে চাও খুব ভালো করে আজকে বা কালকে বাবার সাথে বাজারে যাবা, সুন্দর করে কান উঠায় ফুলকা দেখে মাছ কিনবা, এরপরে মায়ের পাশে বসে বসে মায়ের কাটা দেখবা, তারপরে শিখবা, দেখবা যে একদম মাখনের মতো হয়ে যাবে রুই মাছ। ঠিক আছে। তাহলে আমরা এই যে বাহ্যিক গঠন থেকে কি কি জিনিস মনে রাখবো? নাম্বার ওয়ান, ওদের দেহকে আমরা কয়টা অঞ্চলে ভাগ করতে পারি। নাম্বার টু, কি কি পাখনা পাওয়া যায়। নাম্বার থ্রি, সংবেদী অঙ্গ হিসেবে কোনটি কাজ করে? পার্শ্বরেখা। লেজ কি ধরনের? হোমোসার্কাল। আইস কি ধরনের? সাইক্লয়েড। এখান থেকে আমরা আরো কিছু প্রশ্ন পড়বো, বাট এতটুকু আপাতত জেনে রাখো। আর কানকোর ঠিক পেছনে আমরা কি পাবো? বক্ষ পাখনা পাবো। আরেকটা জিনিস, মস্তকে আমরা কি পাই? একদম নিচের দিকে তোমার হচ্ছে দুইটা দাড়ির মতো মানে রেখা বা তন্তু পাই, যেগুলাকে বলা হয় ম্যাক্সিলারি বারবেল। আমাদের যেরকম উপরের চোয়াল ম্যাক্সিলা, নিচেরটা ম্যান্ডিবল। ওদের তো ম্যাক্সিলা ম্যান্ডিবল নাই, ওদের এই অংশটাকে বলা হয় তুন্ড। তুন্ড, তুন্ড ঠিক নিচ বরাবর পাওয়া যায় কি? ম্যাক্সিলারি বারবেল। তাহলে দেখো এখানে তাহলে প্রশ্ন কি হবে? কানকোর পিছনে পাওয়া যায় হচ্ছে বক্ষ পাখনা। আচ্ছা, তাহলে এখন আমাদের বক্ষ অঞ্চলে যে পাখনাগুলো আছে সেই পাখনাগুলো খুব ভালো করে পড়তে হবে। এই স্লাইডটাতে একটু 3টা স্টার দিবা, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে অনেক বেশি। ওকে। আমরা বক্ষ অঞ্চলে দেখো বুক বরাবর তোমার দুই পাশে দুইটা, শ্রোণী অঞ্চল বরাবর দুই পাশে দুইটা, তার মানে যুগ্ম বা জোড়া জোড়া, তার মানে তোমার মিঙ্গেল পেয়ার পাচ্ছি হচ্ছে দুই জোড়া পাখনা, সেটা হবে বক্ষ আর শ্রোণী। আর অযুগ্ম বা সিঙ্গেল পাখনা কারা আছে? এই যে পৃষ্ঠ বরাবর পৃষ্ঠীয়, এরপরে পায়ু, আর হচ্ছে পুচ্ছ পাখনা। তাহলে পরীক্ষায় যদি বলা হয় যে যুগ্ম পাখনা বা জোড়া পাখনা কয় জোড়া? দুই জোড়া। কয়টা? চারটা। এই যে পরীক্ষায় কিন্তু প্রশ্ন ভালো করে পড়তে হবে, দুই জোড়া যুগ্ম পাখনা বা চারটা যুগ্ম পাখনা, আর অযুগ্ম পাখনা হচ্ছে তিনটা। ওকে। তাহলে দেখো এই যে বক্ষ পাখনার কাজ কি? ও একদম পানির গভীর থেকে উপরে, তার মানে নিচ থেকে রুই মাছকে উপরে উঠতে সাহায্য করবে। আর শ্রোণী পাখনা হচ্ছে উপর থেকে নিচে নামতে সাহায্য করবে, মাছকে দ্রুত ঘুরতে এবং থামতে সাহায্য করবে।
পৃষ্ঠ পাখনা এই যে তোমার স্ট্রিমলাইন শেপ দিয়ে যখন রুই মাছ পানির ভিতরে অগ্রসর হবে, ও যাতে বেঁকে না যায়, এই বেঁকে যাওয়া বা উল্টে যাওয়া থেকে রক্ষা করে ব্যালেন্স মেনটেন করে ব্রেকের মতো হঠাৎ করে থেমে যেতে সাহায্য করবে। সাঁতারের সময় ব্যালেন্স মেনটেন করবে হচ্ছে পায়ু পাখনা, আর পুচ্ছ পাখনা হচ্ছে রুই মাছের প্রধান চলন অঙ্গ হিসেবে ভূমিকা পালন করে। এটা একটু স্টার্ট দাও। তাহলে আমাকে যদি বলা হয় যে মাছের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ কোনটা, প্রতিরক্ষার কথা বলা হলে সেটা হবে আইস। প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ হচ্ছে আইস। আর যদি বলা হয় প্রধান চলন অঙ্গ, তাহলে দ্যাট উইল বি পুচ্ছ পাখনা। এখন এই যে পাখনা রশ্মির সংখ্যা, এটা আমাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে আমরা একটু সিরিয়ালি মনে রাখার চেষ্টা করব। তাহলে সিরিয়ালটা কিরকম দেখো, সবার চেয়ে বেশি হলো পুচ্ছ পাখনা, তাহলে আমরা লিখে ফেলি পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনার চেয়ে একটু কম হচ্ছে আমাদের বক্ষ পাখনা, তাহলে বক্ষ পাখনাটা লিখে ফেলি। বক্ষর চেয়ে একটু কম হচ্ছে পৃষ্ঠ পাখনা, তাহলে এখানে হচ্ছে তোমার পৃষ্ঠ পাখনা। পৃষ্ঠ পাখনার চেয়ে আরেকটু কম হলো তোমার শ্রোণী পাখনা, আর সবচেয়ে কম হলো পায়ু পাখনা। তাহলে শ্রোণী আর হলো পায়ু পাখনা। ওকে, তাহলে দেখো তো আমরা একটু এখন ফিল আপ করি। পুচ্ছ পাখনা তাহলে আমার সবচেয়ে বেশি কয়টা, 19টা পাখনা রশ্মি। বক্ষতে আরো 1-2 কমাও, 16 থেকে 17। কোন কোন বইতে এখানে দেওয়া আছে 17 থেকে 18। পৃষ্ঠ পাখনা হলো 15 থেকে 16। আবার দেখা গেছে যে তোমার আব্দুল আলিম স্যারের বইতে দেওয়া আছে 14 থেকে 16। শ্রোণী পাখনা হচ্ছে 9, পায়ু পাখনা হচ্ছে 7। ওকে, তাহলে পুচ্ছতে সবচেয়ে বেশি আর পায়ুতে হচ্ছে গিয়ে সবচেয়ে কম পাখনা রশ্মি পাওয়া যায়। তাহলে আমি আবারও যদি সিরিয়ালি বলি, তাহলে প্রথমে হলো পুচ্ছ, দেন হচ্ছে তোমার বক্ষ, দেন পৃষ্ঠ, শ্রোণী, আর হলো পায়ু। ওকে, তাহলে দেখো আমি যদি নিচে বসাই দিই ভ্যালিউ গুলো, তাহলে 19, 16 থেকে 17, 15 থেকে 16, 9, 7। ওকে, আচ্ছা। রুই মাছের আইস তাহলে কোন প্রকৃতির, আমরা দেখেছিলাম যে আমাদের যে কর্ডাটা পর্বের ন্যাথোস্টোমাটা শ্রেণী আছে বা ন্যাথোস্টোমাটা অধিশ্রেণী আছে, তার আন্ডারে আমরা 7টা শ্রেণী পাই। এই ন্যাথোস্টোমাটার 7টা শ্রেণীর মধ্যে মাছের হচ্ছে 3টা শ্রেণী, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। তো আমরা একটু ওটা আবার রিক্যাপ করি, যদিও এটা ফার্স্ট চ্যাপ্টারের পড়া, তারপরে আমরা একটু রিক্যাপ করে ফেলি, চলো। তাহলে দেখো আমরা হচ্ছে গিয়ে মাছের কয়টা জিনিস পেয়েছিলাম, 3টা জিনিস পেয়েছিলাম। কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, আর হলো সার্কোপটেরিজি। ওকে, তাহলে প্রথমে যদি আমরা লিখি কন্ড্রিকথিস, এগুলো সব কর্ডাটা পর্বের ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীর শ্রেণী। সবার প্রথমে আমরা হচ্ছে ওদের অন্তকঙ্কাল নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? সবার প্রথমে আমরা ওদের অন্তকঙ্কাল নিয়ে কথা বলবো। তাহলে অন্তকঙ্কাল দেখো, কন্ড্র শব্দটার মানেই হলো তরুণাস্থি, আর অস্টিও শব্দটার মানেই হচ্ছে অস্থি। তাহলে যারা কন্ড্রিকথিস, ওদের এন্ডোস্কেলেটনে পাওয়া যাবে কার্টিলেজ। আর অ্যাক্টিনোপ এবং সার্কোপটেরিজি এরা দুটাই হলো অস্থিময় মাছ। সো ওদের অন্তকঙ্কাল হিসেবে আমরা পাবো অস্থি বা স্কেলেটন। ঠিক আছে, এরপরে তাহলে আমরা যদি আইসের কথা বলি, তাহলে আমাদের প্রচলিত রুই কাতলা মৃগেল ওদের সবাই কিন্তু অ্যাক্টিনোপটেরিজি। সো ওদের আইসটা হবে আইদার সাইক্লয়েড অথবা টিনয়েড। আমরা আজকে রুই মাছ নিয়ে পড়াশোনা করছি, সো আমাদের রুই মাছের আইসটা হবে তোমার কেমন ধরনের, সাইক্লয়েড ধরনের। আর সার্কোপটেরিজি হবে তোমার কেমন বলো তো, গ্যানয়েড। এরপরে আমরা যদি লেজের কাছে আসি, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে কন্ড্রিকথিসে লেজের একটা মাথা বড় একটা মাথা ছোট, দুইটা অসমান দেখে হেটারো, হেটারো মানে ডিফারেন্ট, হোমো মানে সেম। তাহলে তোমার যারা হলো গিয়ে অ্যাক্টিনোপটেরিজি, ওদের দুইটা মাথাই সমান দেখে আমরা একটু আগে দেখেছি যে রুই মাছের পুচ্ছ পাখনাটা ছিল এরকম, হোমো মানে সেম। আর দুইটা মাথা যদি একত্রিত হয়ে একটা হয়ে যায়,
তখন সেটাকে আমরা বলি তোমার হচ্ছে ডাইফি সার্কাল, মানে একীভূত হয়ে গিয়েছে, এজন্য এদেরকে আমরা বলি পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। যেমন তোমার অ্যাক্টিনোপটেরিজিকে বলা হয় রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, কারণ এই যে আমরা পাখনা রশ্মি পড়লাম, কত কত করে ওদের পাখনা রশ্মি পাওয়া যায়, বোঝা গেছে? তাহলে এই যে তোমার অন্তকঙ্কাল, এরপরে তোমার হচ্ছে আইস আর লেজ, এই তিন প্রকার মাছের এই তিনটা পয়েন্ট আমাদেরকে এমসিকিউর জন্য খুব ভালো করে পড়তে এবং জানতে হবে। তাহলে আমরা রুই মাছের আইসের মধ্যে কি পাচ্ছি? আমরা পাচ্ছি তোমার সাইক্লয়েড জাতীয় আইস। দেখো প্লাকয়েড আইস গুলা তোমার কেমন থাকে, একদম তিন কোনা একটু খাঁজকাটা থাকে, যেমন শার্ক, হাঙরের দেখো লেজটা হেটারোসার্কাল এবং আইস গুলো প্লাকয়েড একটু চোখা চোখা। সাইক্লয়েডটা একদম গোল, কোনো কাটা পাটা নাই যেমন রুই মাছের। টিনয়েডটা গোলের সাথে একটু হালকা কাটা আছে, দেখছো এই যে হালকা কাটা আছে। আর গ্যানয়েডটা হবে চার কোনা, যেটা আমরা কি পাই বলতো, পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছে দেখতে পাই। তাহলে আশা করি তোমরা লেজ আইস এগুলোর প্রকৃতি হচ্ছে কি সবাই বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা কানকোর পেছনের পাখা দেখেছি, এরপরে তোমার আইস দেখেছি। এইবারে চলে আসি রুই মাছের শ্রেণীবিন্যাসের কাছে। রুই মাছের সাথে আমাদের আরো যে দুইটা প্রাণী চ্যাপ্টার 2 তে আছে, ঘাসফড়িং এবং হাইড্রা, ওদের শ্রেণীবিন্যাসও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কারণ প্রথমত ওদের শ্রেণীবিন্যাসটা আসতে পারে বর্গ কোনটা গোত্র কোনটা এই ধরনের প্রশ্ন দিয়ে, আবার ওদের ডিরেক্ট কোনটা বর্গ কোনটা গোত্র এই টাইপের প্রশ্ন দিয়েও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো রুই মাছ কর্ডাটা পর্ব, ভার্টিব্রাটা উপপর্ব, এর মধ্যে তোমার ওদের শ্রেণী আমরা যদি বলি তাহলে সেটা হবে কি বলতো, অ্যাক্টিনোপটেরিজি। এরপরে ওদের বর্গ হলো সাইপ্রিনিফর্মস, ফ্যামিলি হলে নামের লাস্টে আইডিএই, লাবিও রহিতা। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি বর্গ হওয়ার কথা সাইপ্রিনিফর্মস, কিন্তু এখানে বর্গ না দিয়ে ফ্যামিলি দিয়েছে সাইপ্রিনিডি, এবং অপশনে বাকিগুলা কিন্তু রুই মাছের ধারে কাছেও যায় না। সো আমরা এখানে সাইপ্রিনিডি অ্যান্সার করবো, অ্যাকচুয়ালি এটা হলো গোত্র বা ফ্যামিলি, বুঝছো? এই জন্য অপশনে কিন্তু সাইপ্রিনিডি ছাড়া আর কোনোটা কিন্তু কাছাকাছি যাচ্ছে না। সো আমরা এটাই অ্যান্সার করব। ওকে, আচ্ছা। তাহলে এরপরে দেখি রুই মাছের ফিকান্ডিটি কত। ফিকান্ডিটি মানে হচ্ছে যে ও হচ্ছে গিয়ে তোমার কি পরিমাণে তোমার ডিম তৈরি করতে পারে। তাহলে ফিকান্ডিটিটা কত হবে? 1 থেকে 4 লক্ষ পার কেজি, প্রতি কেজিতে 1 থেকে 4 লক্ষ, ঠিক আছে? আচ্ছা, রুই মাছের প্রধান চলন পাখনা হচ্ছে পুচ্ছ পাখনা, এটা আমরা একটু আগে পড়েছি। জোড়া পাখনা, মনে করো জোড়া পাখনা কোনটা ছিল? পৃষ্ঠ, পুচ্ছ এবং পায়ু, এই তিনটাই হচ্ছে তোমার অযুগ্ম। আর যুগ্মর মধ্যে আমরা পেয়েছিলাম বক্ষ এবং শ্রোণী। পার্শ্বরেখায় কয়টি আঁশ পাওয়া যায়? এই যে পার্শ্বরেখা, ওদেরকে আমরা বলেছিলাম সংবেদী অঙ্গ, পানির গুণাগুণ সম্পর্কিত যাবতীয় তথ্য ওরা সংগ্রহ করবে। তাহলে সংবেদী অঙ্গে আমার আঁশ আছে কয়টা? টোটাল 41 থেকে 42টা। অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর বৈশিষ্ট্য কেমন? একটু আগে আমরা দেখেছি সাইক্লয়েড আইস, হেটারোসার্কেল আমরা পেয়েছি কন্ড্রিকথিসে, প্ল্যাকয়েড আইসও পেয়েছি কন্ড্রিকথিসে, ওকে, গ্যানয়েড পেয়েছি সার্কোপটেরিজিতে। নিচের কোনটি যুগ্ম প্রকৃতির পাখনা? তাহলে যুগ্ম পাখনার মধ্যে আমরা কোনটা পেয়েছি? যুগ্ম পাখনা ছিল হচ্ছে গিয়ে আমাদের শ্রোণী পাখনা, তাই না? শ্রোণী পাখনা। রুই মাছের পুচ্ছ পাখনায় পাখনা রশ্মি কতটি? তাহলে আমরা পেয়েছিলাম 19টা, এটা হচ্ছে হাইয়েস্ট, সবচেয়ে বেশি পাখনা রশ্মি পাওয়া যায় পুচ্ছ পাখনায়, যেহেতু এটা রুই মাছের প্রধান চলন অঙ্গ, সো ওদের সাপোর্ট বলো বা তোমার হচ্ছে গিয়ে শক্তির জন্য বেশি বেশি করে পাখনা রশ্মি প্রয়োজন। অযুগ্ম পাখনা কয় ধরনের? তাহলে এখানে যদি বলে কয় ধরনের, তাহলে এটা অ্যান্সার হবে 3 ধরনের। রুই মাছের দেহের অঙ্কীয় তলে কয়টি ছিদ্র থাকে? আমরা 3টা ছিদ্র পেয়েছিলাম, কি কি? আয়ু ছিদ্র, জনন ছিদ্র এবং রেচন ছিদ্র। এদের মধ্যে পায়ু ছিদ্র বরাবর কি থাকে? পায়ু পাখনা পাওয়া যায়। ওকে, কত ধরনের যুগ্ম পাখনা? যুগ্ম বললে 2 ধরনের আর অযুগ্ম বললে 3 ধরনের। পুচ্ছ পাখনা কোন ধরনের? হোমোসার্কাল। পৃষ্ঠ পাখনায় কতটি পাখনা রশ্মি বিদ্যমান? দেখো তোমাদের বইতে পৃষ্ঠ পাখনা লেখা ছিল কতটুকু? পৃষ্ঠ পাখনা দেওয়া ছিল তোমার 15 থেকে 16, আর আজমল স্যারের বইতে কত? 14 থেকে 16, আর আব্দুল আলিম স্যারের বইতে বা মাজেদা মিসের বইতে 14 থেকে 16। এই জন্য তোমরা দুইটাই পাশাপাশি মনে রাখবা, কাছাকাছি যেটা দেখে সেটাই অ্যান্সার করবা। কোনটি রুই মাছের ক্ষেত্রে প্রযোজ্য? এই যে আমরা বলেছিলাম এই যে কানকো যদি পুরাটা হয় তার নিচের দিকে পাওয়া যায় ব্রাঙ্কিওস্টেগাল পর্দা, আর এটা যদি রুই মাছের মস্তক হয় তাহলে নাসারন্ধ্র, এই যে তোমার এই বরাবর চোখ, আর চোখের নিচে ওদের যে ঠোঁট, এটাকে আমরা তুন্ড বলছি, তুন্ড ঠিক নিচে দেখো এরকম দাড়ির মতো থাকে ম্যাক্সিলারি বারবেল। তাহলে কি হবে? কোনটি প্রযোজ্য? সার্কুলাস, তো এটা অ্যাকচুয়ালি রুই মাছের জন্য না, এটা হলো আইসের জন্য সার্কুলাস। এরপরে হেটারোসার্কেল আমরা কোথায় পাচ্ছি? কন্ড্রিকথিস, মানে হাঙ্গর জাতীয় প্রাণীতে বা মাছে।
ডেন্টাইন, ডেন্টাইন আমরা পাই কোথায় বলো তো? আইসে। তাহলে অ্যান্সার হয় বারবেল। রুই মাছের ক্ষেত্রে সংবেদীয় অঙ্গ কোথায় পাওয়া যায়? পার্শ্ব রেখায়, ঠিক আছে। কানকো পটকা বা ব্রাঙ্কিওস্টেকেল পর্দায় আমরা জাস্ট শ্বসনে ব্যবহার করব, ওর হচ্ছে কি সংবেদীয় অঙ্গ বা উদ্দীপনা গ্রহণে তেমন কোনো ভূমিকা পাওয়া যাবে না। নিম্নে উল্লেখিত কোন মাছে সাইক্লয়েড আইস পাওয়া যায় না? এখানে অ্যান্সার হবে ইলিশ। রুই মাছের বক্ষ পাখনা, বক্ষ পাখনা ছিল সবচেয়ে বেশি, তোমরা পড়েছো 16 থেকে 17, কিন্তু পুরাতন বইতে দেওয়া ছিল তোমার হচ্ছে 17 থেকে 18। তাহলে তোমরা হচ্ছে 17 থেকে 18 আর 16 থেকে 17 দুইটাই মনে রাখবা, যেটা অপশনে দেওয়া থাকে তোমরা সেটাই অ্যান্সার করবা। রুই মাছের আইস তাহলে কি ধরনের দেখো, ওদের আইসটা হবে হচ্ছে কি অ্যাকচুয়ালি সার্কুলার এবং কন্টক যুক্ত। না সরি সরি, ওদের আইস হবে সার্কুলার, ঠিক আছে। ওদের আইস গুলো গোলাকার বা আমরা বলে থাকি সার্কুলার আইস পাওয়া যাবে রুই মাছে। বুঝা গেছে? আচ্ছা, রুই মাছের জোড় পাখনা কতটি? জোড় পাখনা যদি বলতো কয় ধরনের, যদি বলতো কয় ধরনের, তাহলে অ্যান্সার হবে তোমার 2 ধরনের। আর এখানে বলেছে কতটি, কতটি, তাহলে অ্যান্সার হবে তোমার 4টি। কত ধরনের বললে 2 ধরনের, কতটি বললে কি হবে 4টি। জোড় পাখনা কোনটি? তাহলে এখানে বক্ষ পাখনা, বাকি 3টাই হলো অযুগ্ম পাখনা, অযুগ্ম পাখনা। ওকে, এবারে আমরা পড়বো রক্ত সংবহন তন্ত্র। এটা রুই মাছের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। রক্ত সংবহন তন্ত্র থেকে ওদের হৃৎপিণ্ডের বর্ণনা এবং হচ্ছে ধমনী বা শিরাতন্ত্রের বর্ণনা পরীক্ষায় আসে। তাহলে দেখো, এই যে রক্ত সংবহন তন্ত্র, এটা জানার আগে আমাকে আগে জানতে হবে রুই মাছের হৃৎপিণ্ড সম্পর্কে, যে হৃৎপিণ্ডটা কি রকম। আমরা জানি যে রুই মাছ বা যে কোনো মাছের হৃৎপিণ্ডে আমরা টোটাল প্রকোষ্ঠ পাবো 2টা। তাহলে যে কোনো মাছ যদি আমরা বলি হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, আস্তে আস্তে কিন্তু উন্নত হয় ওরা, ঠিক আছে। 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, অনেকেই 3 প্রকোষ্ঠ বলে, বাট 3 প্রকোষ্ঠ না, 2টা কমপ্লিট চেম্বার আর একটা হচ্ছে সাব চেম্বার বা উপপ্রকোষ্ঠ। তাহলে খেয়াল করো, একদম গোড়ায় এটা হচ্ছে গিয়ে তোমার আমরা বলে থাকি সাইনাস ভেনোসাস। কি বলবো আমরা এটাকে? সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস এই পাশে আঁকি, সাইনাস ভেনোসাস এটা হচ্ছে উপপ্রকোষ্ঠ, কারণ প্রকোষ্ঠের মতো তেমন কোনো বর্ণনা আমরা এখানে পাচ্ছি না। সাইনাস ভেনোসাস এটা সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা দিয়ে উন্মুক্ত হবে অ্যাট্রিয়ামে, অ্যাট্রিয়াম থেকে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা দিয়ে চলে যাবে ভেন্ট্রিকলে, আর ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা দিয়ে, ভেন্ট্রিকুলো বালবাস, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা দিয়ে চলে যাবে ভেন্ট্রাল অ্যাওর্টাতে। তার মানে প্রথমে সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াল ভেন্ট্রিকল, দেন হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা। ওদের কিন্তু দেহে আলাদা করে কোনো কোনাস আর্টারিওসাস, মানে আমরা যেরকম আলাদা করে অ্যাওর্টা পেয়েছিলাম আমাদের মানব দেহে, ওদের বডিতে এরকম আলাদা করে কোনো কোনাস আর্টারিওসাস পাওয়া যাবে না। তাহলে সাইনোঅ্যাট্রিয়াল, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকুলো বালবাস, টোটাল আমরা কয়টা কপাটিকা পাই? 3টা কপাটিকা পাই। এবং ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়াটা প্রশস্ত হয়ে তৈরি করে এখানে বালবাস আর্টারিওসাস। এটার কিছুই না, এটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়ার প্রশস্ত অংশ। তাহলে আমাকে যদি বলে কয়টা প্রকোষ্ঠ, 2টা প্রকোষ্ঠ, কয়টা উপপ্রকোষ্ঠ, একটা উপপ্রকোষ্ঠ, কয়টা কপাটিকা? 3 ধরনের কপাটিকা, সাইনো অ্যাট্রিয়াল, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। এই যে ভেন্ট্রাল অ্যাওর্টা দেখো, আমাদের শরীরে যেরকম আমাদের হার্টের ডান দিকটা অলওয়েজ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ক্যারি করে, আর বাম দিকটা অলওয়েজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করে। রুই মাছের ক্ষেত্রে কি হয়, ওদের হার্টের ভিতর দিয়ে কেবলমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তই প্রবাহিত হবে, এখানে কোনো অক্সিজেন যুক্ত রক্ত আসার প্রশ্নই ওঠে না। তাহলে এই যে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা প্রবাহিত হচ্ছে, এই জন্য আমাদের রুই মাছের হার্টকে বলা হয় ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। এবং এই ধরনের সংবহনকে আমরা বলি একবর্তনী সংবহন বা সিঙ্গেল সার্কিট সার্কুলেশন। ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড একবর্তনী চক্র কিংবা সিঙ্গেল সার্কিট সার্কুলেশন। তাহলে এই যে তোমার প্রথমে সাইনাস ভেনোসাস, সেখান থেকে অ্যাট্রিয়াম, দেন ভেন্ট্রিকল, ভেন্ট্রাল অ্যাওর্টা, এই সবগুলো রক্তই কিন্তু আমরা বলতে পারি অক্সিজেন ছাড়া অথবা দূষিত রক্ত। তার মানে আমাদের রক্তটা যখন হৃৎপিণ্ডে দূষিত অবস্থায় থাকে, সেটা পিউরিফাই হওয়ার জন্য কার কাছে যায়? পিউরিফাইড হওয়ার জন্য চলে যায় হচ্ছে ফুসফুসে। আমরা যখন অক্সিজেন নেই, অ্যালভিওলাস থেকে ব্যাপন প্রক্রিয়া সেটা রক্তে চলে যায়, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিই।
আর অক্সিজেন যুক্ত রক্তটা কি করবে, আমাদের অক্সিজেন যুক্ত রক্তটা পালমোনারি শিরা দিয়ে আবার হৃৎপিণ্ডে ফেরত আসে। এখন আমাদের রুই মাছ তো থাকে পানিতে, ওর তো বাতাসের সংস্পর্শে এসে অক্সিজেন নেওয়ার কোনো চান্সই নাই। তখন দেখা যায় যে ও কি করবে, ও হচ্ছে যে তোমার এই ভেন্ট্রাল অ্যাওর্টার মাধ্যমে অক্সিজেন নেওয়ার জন্য এই রক্তগুলোকে পাঠিয়ে দিবে 4 জোড়া ফুলকাতে। কোথায় পাঠাবে বলো, 4 জোড়া ফুলকাতে। তাহলে 4 জোড়া রক্ত সংবহন তন্ত্র বা 4 জোড়া ধমনী করবে কি, এই যে তোমার 4 জোড়া ফুলকাতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে নিয়ে যাবে। তাহলে এই যে 4 জোড়া ধমনী, আমাদের 4 জোড়া ফুলকাতে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে গেল, ওদেরকে আমরা বলি অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী বা অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল আর্টারি। তাহলে আমাকে যদি বলা হয় যে যে ধমনী আমাদের রুই মাছের হৃৎপিণ্ড থেকে 4 জোড়া ফুলকায় রক্ত বহন করে নিয়ে যায়, সেই ধমনীকে কি বলা হয়, অন্তর্বাহী ধমনী বা অ্যাফারেন্ট আর্টারিওল। কয় জোড়া, 4 জোড়া। বুঝতে পারছো? আচ্ছা, এই 4 জোড়া অন্তর্বাহী ফুলকাতে আমাদের রক্ত নিয়ে গেল, ফুলকাতে পানির স্প্ল্যাশ আসলো, তখন আমাদের রক্তের ভিতরে রুই মাছের অক্সিজেন প্রবেশ করবে, কার্বন ডাই অক্সাইড টাটা বাই বাই বলে বের হয়ে যাবে। তাহলে এই যে রক্তটা এবার বিশুদ্ধ হয়ে গেল, এই বিশুদ্ধ রক্ত নিয়ে এবারে বের হয়ে আসবে বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। কে বের হবে, বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। তাহলে এই যে দেখো, এই যে তোমার প্রথম জোড়া, এখান থেকে বের হলো তোমার হচ্ছে দ্বিতীয় জোড়া। আমরা বলতে পারি এটাই তোমার প্রথম জোড়া, দ্বিতীয় জোড়া ধরো, এই যে তৃতীয় বের হলো, চতুর্থ বের হলো, ঠিক আছে। প্রথমটা বাদ দাও, এখান থেকে হিসাব করি, 1 2 3 4, 4টা বের হলো, বুঝা গেছে। তাহলে এই যে 4টা বের হলো, এদের মধ্যে এই প্রথম 2টা করবে কি, পাশাপাশি একটা ধমনী বলয়ের সাথে মিলিত হবে, পাশাপাশি একটা ধমনী বলয়ের সাথে মিলিত হবে। তাহলে এই যে 1 নাম্বার 2 নাম্বার, ওরা পাশাপাশি যে বলয়টা তৈরি করলো, এটাকে আমরা বলি ল্যাটেরাল অ্যাওর্টা। কি বলবো, ল্যাটেরাল অ্যাওর্টা। দেখবে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের কিছু ফ্রেন্ড ছিল, যারা স্কুলে গেলে আমরা স্কুলে যাইতাম, যারা স্কুলে না গেলে আমরা স্কুলে যাইতাম না। যেমন আমি যখন হলি ক্লাসে পড়তাম, আমরা রোল 6036 37 38 39, আমরা 4 জন বেস্ট ফ্রেন্ড ছিলাম। কেউ একজন কলেজে না গেলে ফোন দিতাম, দোস্ত কালকে যাবো না, তুই যাবি? ও না দোস্ত আমিও যাবো না। তো যেদিন আমরা একজন অ্যাবসেন্ট থাকতাম, সেই রো পুরা খালি, কেউ আমরা কলেজে যাব না। তো তোমাদের মধ্যে এরকম অনেক দেখবো ফ্রেন্ড সার্কেলে আছে, এক বন্ধু ওখানে গেলে যায় না, গেলে যায়। তো আমাদের এখানে সেরকম বেস্টি হচ্ছে 3 আর 4 নাম্বার ধমনী। এই 3 আর 4 কখনোই কেউ কাউকে ছাড়া কোথাও যায় না। সো যখন ওরা ল্যাটারাল অ্যাওর্টায় মুক্ত হবে, ওরা বলবে যে তোকে ছাড়া আমি যাব না, আমাকে ছাড়া তুই যাবি না। ওরা তখন পরস্পরের সাথে মিলিত হয়ে তারপরে ল্যাটারাল অ্যাওর্টাতে মিলিত হয়। তাহলে পরীক্ষা যদি আসে ল্যাটারাল অ্যাওর্টা কোন কোন বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী গঠন করে, এরা সবাই কিন্তু বহির্বাহী, ঠিক আছে। তাহলে ল্যাটারাল অ্যাওর্টা কোন কোন বহির্বাহী বা ইফারেন্ট আর্টারিওল গঠন করে, এ বি সি ডি ই, এ আসে আগে, ই আসে পরে। তার মানে প্রবেশ করবে অ্যাফারেন্ট, বের হবে ইফারেন্ট, এভাবে মনে রাখবা। অ্যাফারেন্ট ইফারেন্ট কথাটা আমরা এখানে পাবো, আমরা স্নায়ুতন্ত্রতে রিফ্লেক্স বা প্রতিবর্ত চক্রতে পাবো, আমরা হচ্ছে গিয়ে তোমার কিডনিতে পাবো। মানে প্রবেশ করবে, ই মানে বের হবে, এক্সিট। আচ্ছা, তো ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করবে প্রথম আর দ্বিতীয় বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, আর কোন দুইটা মিলিত হওয়ার আগে নিজেরা একত্রে মিলিত হবে, 3 আর 4 বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। এবার খেয়াল করো, 1 নাম্বার যে ব্রঙ্কিয়াল ধমনী, ও আবার এখানে কিছু প্যাচ লাগাইছে। প্যাচটা কিরকম, ও হচ্ছে আমাদের রুই মাছের একটা নকল ফুলকা আছে, যাকে আমরা বলি হচ্ছে সিউডো ব্রাঙ্ক। কি বলি বলতো, সিউডো ব্রাঙ্ক। সিউডো মানে নকল, ব্রাঙ্ক মানে ফুলকা। মানে ও ছোটবেলায় ফুলকা হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ফুলকা হইতে পারে নাই। তখন আমাদের প্রথম বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনীটা এই সিউডো ব্রাঙ্কে ব্লাড সাপ্লাই করবে। এইটা রুই মাছের হাইওয়েড আর্চ বরাবর থাকে। আমাদের গলা বরাবর একটা হাড্ডি আছে যেটাকে বলে হাইওয়েড আর্চ। যখন কেউ ফাঁসি দেয়, ফাঁসি দেওয়ার পরে তার এই হাইওয়েড আর্চের হাড্ডিটা ভেঙে যায়। এবং আমরা যখন ফরেনসিক পড়ছি, আমাদের তখন শেখানো হয়েছিল যে একটা মানে লাশ যদি পাওয়া যায় যে ফাঁসিতে মারা গেছে, তখন তার হাইওয়েড আর্চের হাড্ডিটা ভাঙা থাকলে বুঝবা যে সে অ্যাকচুয়ালি ফাঁসিতে মরছে, কিন্তু তার হাইওয়েড আর্চের বোনসটা ইন্ট্যাক্ট থাকলে বুঝবা তারে মাইরা ঝুলাইছে। ঠিক আছে। তার মানে ফরেনসিক খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট, তোমরা যদি ইনশাল্লাহ মেডিকেলে পড়ো তোমরাও শিখবা।
যে একটা মানুষকে কত ইজিলি মারা যায়, বুঝছো, বা একটা মানুষ কেন মারা গেছে, মারার কারণ বের করা যায়, সেটা কিন্তু ফরেনসিক আমরা খুব ভালো করে বুঝতে পারি। তাহলে আমাদের যেরকম গলায় একটা হাইওয়ে ডার্চ হাড্ডি আছে, রুই মাছেরও সেরকম কি এরকম হাইওয়ে ডার্চ একটা বোনস আছে। সেই হাইওয়ে ডার্চ বরাবর থাকে সিউডোব্রাঙ্ক, যেখানে প্রথম বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী তোমার রক্ত সরবরাহ করবে, ঠিক আছে। এবং ও হচ্ছে রুই মাছের চোখে রক্ত সরবরাহ করে। কাকে রক্ত সরবরাহ করে? চোখে রক্ত সরবরাহ করে। 1 2 3 4। আচ্ছা, তো এই যে চোখে রক্ত সরবরাহ করলো, এটাকে আমরা বলি অফথ্যালমিক ধমনী। অফথ্যালমোলজি হচ্ছে গিয়ে কি, যারা হচ্ছে চোখের ডাক্তার ওদেরকে বলা হয় অফথ্যালমোলজিস্ট। তাহলে অফথ্যালমিক ধমনী হিসেবে চোখে রক্ত সরবরাহ করবে। আচ্ছা, এইবারে এদিকে খেয়াল করো, এই ল্যাটারাল আয়োর্টাটা সম্মুখ দিকে মস্তিষ্কে রক্ত নিয়ে যাবে অ্যাজ ক্যারোটিড ধমনী। মস্তিষ্কে রক্ত নিয়ে যাবে অ্যাজ ক্যারোটিড ধমনী। আর পশ্চাতে প্রসারিত হবে অ্যাজ ডরসাল অ্যাওর্টা বা পৃষ্ঠীয় মহাধমনী। তাহলে এই যে ক্যারোটিড ধমনী এবং ল্যাটারাল অ্যাওর্টা একটা ডিম্বাকার বলয় তৈরি করলো, ডিম্বাকার বলয় তৈরি করলো। এই ডিম্বাকার বলয়কে আমরা বলি সার্কিউলাস সেফালিকাস। কি বলবো বলো তো বাচ্চারা? সার্কিউলাস সেফালিকাস। তাহলে পুরোটা আমি আবার তোমাদেরকে বলে দেই। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রথমে সাইনাস ভেনোসাস, সাইনোএট্রিয়াল কপাটিকা দিয়ে অ্যাট্রিয়াম, অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা দিয়ে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা দিয়ে ভেন্ট্রাল অ্যাওর্টা। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে দেখে হৃৎপিণ্ডকে বলে ভেনাস হার্ট, সিঙ্গেল সার্কিট সার্কুলেশন। 4 জোড়া অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী 4 জোড়া ফুলকাতে রক্ত সরবরাহ করলো। 4 জোড়া বহির্বাহী বা ব্রঙ্কিয়াল ধমনী অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে বের হয়ে আসলো। প্রথম জোড়া এবং দ্বিতীয় জোড়া মিলে তৈরি করে ল্যাটারাল অ্যাওর্টা। কে কে ল্যাটারাল বানাবে? প্রথম দ্বিতীয়। কে কে মিলিত হবে? তৃতীয় চতুর্থ। কোন বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী অফথ্যালমিক ধমনী হিসেবে প্রসারিত হবে? প্রথম। কোনটি হচ্ছে হাইওয়ে ডার্চের সিউডোব্রাঙ্কে রক্ত সরবরাহ করবে? প্রথম। এই যে প্রথম এবং দ্বিতীয় মিলে যে ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করে, এটা মাথায় নিয়ে যাবে ক্যারোটিড ধমনী, আর পায়ের কাছে মানে লেজের কাছে নিয়ে যাবে ডরসাল অ্যাওর্টা। এই ক্যারোটিড এবং ল্যাটারাল পরস্পর মিলে ডিম্বাকার বলয় তৈরি করে, যার নাম সার্কিউলাস সেফালিকাস। তাহলে প্রশ্ন যদি আসে সার্কিউলাস সেফালিকাস তৈরি করে নিচের কোনটি, তাহলে অ্যান্সার হবে ক্যারোটিড ধমনী, ল্যাটারাল অ্যাওর্টা। ডরসাল অ্যাওর্টা তৈরি করে কোনটি? ল্যাটারাল অ্যাওর্টা। ল্যাটারাল অ্যাওর্টার কোন শাখা রুই মাছের মস্তিষ্কে রক্ত সরবরাহ করে? ক্যারোটিড ধমনী। কোন শাখা চোখে রক্ত সরবরাহ করে? অফথ্যালমিক ধমনী। কোন শাখা রুই মাছের শরীরের বাকি অংশে রক্ত সরবরাহ করে? ডরসাল অ্যাওর্টা। বুঝতে পেরেছো? আই থিংক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এটা তোমাদের যখন তোমরা এইচএসসি পরীক্ষার জন্য পড়েছো, তোমাদেরকে অনেক কিছু মুখস্থ করা লাগছে, বাট এখান থেকে জাস্ট তোমরা টুকটুক করে ম্যাগনেটিক কিছু পয়েন্ট মনে রাখবা। তোমাদেরকে সহজ করে দেওয়ার জন্য আমি একটা ফ্লোচার্ট বানিয়ে দিই, ওটা দেখে পড়তে তোমাদের আরো সুবিধা হবে। তাহলে যদি আমরা বলি যে প্রথমে রক্ত ছিল কোথায়? সাইনাস ভেনোসাস। সেখান থেকে যাবে কোথায়? অ্যাট্রিয়ামে। সেখান থেকে ভেন্ট্রিকলে। সেখান থেকে ভেন্ট্রাল অ্যাওর্টাতে। সেখান থেকে 1 2 3 4, এগুলোকে আমরা বলবো অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। এরা সব এতটুকু পর্যন্ত সব কার্বন ডাই অক্সাইড। ওকে, এগুলো কি? ফুলকা, 4 জোড়া। এবারে দেখো আমি পিঙ্ক কালার দিয়ে বোঝাচ্ছি, এটা হলো অক্সিজেন যুক্ত। তাহলে এগুলো হচ্ছে বহির্বাহী ব্রঙ্কিয়াল। আচ্ছা, 1 নাম্বারটা কি করবে? সিউডোব্রাঙ্কে রক্ত নিয়ে যাবে, আর হচ্ছে হাইওয়ে ডার্চে সিউডোব্রাঙ্কে রক্ত নিয়ে যাবে, আর হচ্ছে অফথ্যালমিক ধমনী হিসেবে চোখে প্রসারিত হবে। আচ্ছা, এবার দেখো, এই যে 1 আর এই যে 2, এই দুটা মিলে তৈরি করবে ল্যাটেরাল অ্যাওর্টা। ল্যাটেরাল অ্যাওর্টা। 3 আর 4 পরস্পরের সাথে মিলিত হবে, মিলিত হয়ে চলে যাবে কার কাছে? ল্যাটেরাল অ্যাওর্টা। এই যে ল্যাটেরাল অ্যাওর্টা, ও এবার কি করবে? ও হচ্ছে সম্মুখে যাবে ক্যারোটিড,
সাথে যাবে হচ্ছে ডর্সাল অ্যাওর্টা। তাহলে এই যে তোমার ক্যারোটিড আর হলো ল্যাটেরাল, এদের মধ্যে কি তৈরি হবে? সার্কিউলাস সিফালিকাস। এই যে ডর্সাল অ্যাওর্টা সারা দেহে রক্ত সরবরাহ করবে, কোথায় কি কি রক্ত সরবরাহ করবে খেয়াল করো। সবার প্রথমে হচ্ছে তোমার সাবক্ল্যাভিয়ান। সাব শব্দটার মানে কি বলো? সাব মানে হচ্ছে, বলো না যে আপু সাব স্যান্ডউইচ। সাব শব্দটার মানে হচ্ছে নিচে, আর ক্ল্যাভিকল মানে, আমাদের ক্ল্যাভিকলকে মেয়েদের ক্ষেত্রে বলা হয় বিউটি বোন, আর ছেলেদের ক্ষেত্রে বলা হয় কলার বোন। মানে আমাদের বক্ষস্থি চক্রের একটা হাড্ডি হচ্ছে ক্ল্যাভিকল। তাহলে ক্ল্যাভিকলের নিচে সাব ক্ল্যাভিয়ান। খেয়াল করো তো আমাদের ক্ল্যাভিকলের নিচে কি আছে? আমাদের বুক আছে, বক্ষ গহ্বর আছে। সেরকম রুই মাছের বক্ষ অঞ্চলে কি ছিল? ওদের বক্ষ পাখনা। তাহলে রুই মাছের বক্ষ প্রাচীর এবং বক্ষ পাখনায় রক্ত সরবরাহ করবে কে বলতো? বক্ষ অঞ্চল এবং বক্ষ পাখনাতে রক্ত সরবরাহ করবে সাবক্ল্যাভিয়ান, এরা সবাই ধমনী। এরপরে চলে আসো সিলিয়াকো মেসেন্টারিক। সিলিয়াক বা মেসেন্টারি এই শব্দগুলোর মানে হচ্ছে পৌষ্টিক নালী রিলেটেড। তাহলে ওদের পৌষ্টিক নালীর যত অঙ্গ বা গ্রন্থি আছে, যেমন তোমার পাকস্থলী, যকৃৎ, অগ্নাশয়, অন্ত্র, এসব অঙ্গ প্রত্যঙ্গকে সাপ্লাই দিবে সিলিয়াকো মেসেন্টারিক আর্টারি। এরপরে চলে আসো রেনাল। রেনাল মানে তোমরা সবাই জানো বৃক্কে রক্ত সরবরাহ করবে রেনাল ধমনী। কডাল। কডাল মানে হচ্ছে লেজ, তাহলে পুচ্ছ পাখনায় সরবরাহ করবে কডাল। ইলিয়াক। ইলিয়াক মানে হচ্ছে শ্রোণী অঞ্চল, তাহলে ওদের যে শ্রোণী দেশ আছে বা কোমর বরাবর আছে পিছনের দিকে, সেখানে দিবে ইলিয়াক ধমনী। আর হচ্ছে প্যারাইটাল। পতে প্যারাইটাল, পতে প্রাচীর। তাহলে রুই মাছের যে দেহ প্রাচীর, সেই দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করবে প্যারাইটাল ধমনী। তাহলে এই যে তোমার এইসব জায়গা থেকে এইবারে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে, এইসব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে তোমার নিয়ে আসবে রক্ত শিরাতন্ত্র, আমরা এটা একটু পরে পড়বো। আর সেই শিরাতন্ত্র থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আবার রক্ত যাবে সাইনাস ভেনোসাসে। এটাই হচ্ছে রুই মাছের সারা দেহে রক্ত সংবহন তন্ত্র। হৃৎপিণ্ড থেকে যাবে ফুলকাতে, ফুলকা থেকে অক্সিজেন নিয়ে সারা দেহে, সারা দেহ থেকে আবার সব কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত শিরাতন্ত্রের মাধ্যমে চলে আসবে আবার সাইনাস ভেনোসাসে। সাইনাস ভেনোসাসটা অ্যাকচুয়ালি একটা হাবের মতো কাজ করে, সবাই এসে এখানে মিলিত হবে, আবার এখান থেকে সবকিছুর সৃষ্টি হবে। বুঝা গেছে? তাহলে একটু জটিল লাগতে পারে, আপুর এই ভিডিওটা বারবার বারবার দরকার হলে রিপিট করে দেখবা, তাহলে দেখবা ইনশাল্লাহ খুব ভালো করে তোমরা বুঝতে পারবা। বাট তোমরা যেহেতু আগে একবার পড়ছো, আশা করি এবার বুঝার পরে আর ভুলে যাওয়ার কথা না। তাহলে চলো আমরা এখন প্রশ্নগুলো দেখি। তাহলে কোন ধমনী রুই মাছের, আচ্ছা, কোন ধমনী রুই মাছের বক্ষ পাখনাকে রক্ত সরবরাহ করে? তার মানে ইলিয়াক ধমনী হচ্ছে শ্রোণী অঞ্চলে রক্ত সরবরাহ করবে, শ্রোণী পাখনা বা তোমার পায়ু ছিদ্রকে। রেনাল ধমনী রক্ত নিয়ে যাবে রুই মাছের বৃক্কতে। করাল ধমনী হচ্ছে লেজ অঞ্চলে। তাহলে ক্ল্যাভিকলের নিচে সাবক্ল্যাভিয়ান ধমনী বক্ষ অঞ্চল বা বক্ষ পাখনাতে রক্ত সরবরাহ করবে। ইংরেজিগুলো মাস্ট পড়বা, পেক্টোরাল ফিন, পেলভিক ফিন, ঠিক আছে, এগুলো ভালো করে পড়বা। এরপরে প্রশ্ন দেখো, তাহলে এগুলো কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলেছি। কডাল মানে লেজ, রেনাল মানে কিডনি, প্যারাইটাল মানে দেহ প্রাচীর, ইলিয়াক মানে হচ্ছে কোমর বা শ্রোণী দেহ বা শ্রোণী পাখনা, সাবক্ল্যাভিয়ান আমাদের মানুষের হাত আর বক্ষচক্রে সাবক্ল্যাভিয়ান আর্টারি। রুই মাছের তো হাত নেই, সো রুই মাছের বক্ষ পাখনার বক্ষচক্রে দিবে সাবক্ল্যাভিয়ান আর্টারি। সিলিয়াকো মেসেন্টারিক, তার মানে এন্টারো শব্দটার মানে হচ্ছে অন্ত্র। তাহলে বায়ুথলি, পটকা, পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, অগ্নাশয়, মলাশয়, মোট কথা পৌষ্টিক নালীর সাথে বা পেটের সাথে রিলেটেড যেগুলো, সবগুলাকে সাপ্লাই দিবে সিলিয়াকো মেসেন্টারিক। তোমাকে কিন্তু ধরে মুখস্থ করতে হচ্ছে না, তুমি জাস্ট এভাবে পড়বা। কডাল আচ্ছা লেজ, রেনাল আচ্ছা বৃক্ক, হাত দিয়ে ধরে রাখবা। প্যারাইটাল মানে দেহ প্রাচীর, ইলিয়াক মানে শ্রোণী অঞ্চল, সাবক্ল্যাভিয়ান মানে বক্ষ অঞ্চল, সিলিয়াকো মেসেন্টারিক মানে পেট। বুঝা গেছে? আচ্ছা, রুই মাছের তাহলে হৃৎপিণ্ডকে আমরা কি বলবো? এই যে দেখো, রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা বলি শিরা হৃৎপিণ্ড। দ্বিচক্র হৃৎপিণ্ড হচ্ছে মানুষের, রুই মাছের হচ্ছে এক চক্র হৃৎপিণ্ড। আমাদের হৃৎপিণ্ডের দুইবার রক্ত প্রবেশ করছে আবার বের হচ্ছে। তাহলে দেখো, এই যে সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, সেখান থেকে ভেন্ট্রিকল, সেখান থেকে তোমার ভেন্ট্রাল অ্যাওর্টা, যেটা গোড়াটাকে আমরা বলবো কি বলতো, বা বালবাস আর্টারিওসাস। ওদের কোনো কোনাস আর্টারিওসাস নেই। শ্রোণী পাখনায় রক্ত সংবহন করে তাহলে কোন ধমনী? যেহেতু শ্রোণী পাখনা, সো এটা কোথায় পাওয়া যাবে? শ্রোণী অঞ্চলে। তাহলে শ্রোণী অঞ্চলে রক্ত সরবরাহ করেছিল কে, মনে পড়ে? ইলিয়াক। তাহলে বাকিগুলো কি হবে আসো আমরা খেয়াল করি।
রেনাল মানে হলো বৃক্ক, কডাল মানে হচ্ছে লেজ, প্যারাইটাল মানে হচ্ছে দেহ, প্রাচীর বা ওয়ালে রক্ত সরবরাহ করবে। ওকে, তাহলে দেখো এখানে সুন্দর করে একটা ফ্লো চার্টের ছবি দেওয়া আছে, এটা তোমাদের বইয়ের ছবি। এখান থেকে যে জিনিসগুলো তোমরা ওভারলুক করো সেটা হচ্ছে এই যে সিউডোব্রাঙ্ক, এই যে অফথ্যালমিক ক্যারোটিড ধমনী, দেখছো যেটা তোমার সিউডোব্রাঙ্ক। তাহলে এই যে তোমার সিউডোব্রাঙ্কে তোমার অফথ্যালমিক ধমনী প্রসারিত হয়েছে, এটা হাইওয়েড আর্চে থাকে। আর এই যে 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুইটা মিলে তৈরি করছে ল্যাটেরাল আয়োটা, যেটা তোমার ক্যারোটিড ধমনীর সাথে সার্কিউলার সেফালিকাস ফর্মেশন করে। আর এই দেখো 3 আর 4 কি করলো, পরস্পরের সাথে মিলিত হয়ে গেল, এটা ডর্সাল আয়োটা হিসেবে নিচে চলে গেল। আর এই যে হৃৎপিণ্ড তৈরি করলো হচ্ছে, এই নীলগুলা হচ্ছে কি অন্তর্বাহী, পিঙ্ক গুলা হচ্ছে বহির্বাহী। আর এই ছবিটা পচা, এই ছবিটা যদি বুঝতে না পারো এই ছবিটা দেখবে, একদম সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার একটা ফকফকা ছবি এখানে দেওয়া আছে। এই যে দেখো বহির্বাহী, এগুলো সব, এই বহির্বাহী গুলার মধ্যে প্রথমটা তোমার চোখে যাবে অফথালমিক, সিউডোপ্রাঙ্কে যাবে তোমার হচ্ছে গিয়ে হাইভেড আর্চ বরাবর, প্রথম দ্বিতীয় মিলে ল্যাটেরাল, ক্যারোটিডা ল্যাটারালে মাঝখানে সার্কিউলাস, 3 আর 4 মিলিত হয়ে পিছনে চলে গেছে ডর্সাল। এটা একদম সিম্পলিয়েস্ট ভার্সন ছবিটার। আপুর ভুগিচুগি ছবি বুঝতে না পারলেও জাস্ট এই ছবিটা দেখবা, তাহলে একদম মনের মধ্যে একটা ক্লিয়ার মাইন্ড ম্যাপ ফরমেশন হবে ইনশাল্লাহ। এখান থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসতে দেখা যায় নাই, বাট যেহেতু তোমাদের বইয়ের অনুশীলনীতে প্রশ্ন আছে, সো বিগত কয়েক বছরে কিন্তু বইয়ের অনুশীলনী থেকে হিউজ অ্যামাউন্ট অফ প্রশ্ন করা হয়। এই জন্য তোমরা অবশ্যই অবশ্যই এই যে তোমার কোন ধমনীটা কোথায় সরবরাহ করছে, স্পেশালি কডাল, সিলিয়াক, এরপরে ইলিয়াক, এইগুলো ভালো করে পড়বা। তাহলে মোটামুটি এই ছিল আমাদের প্রথম লেকচার। ইনশাল্লাহ তোমরা সবাই বইয়ের চ্যাপ্টারটা ভালো করে পড়ে আমাদের ক্লাসটা করে ফেলবা, প্রশ্নগুলো সলভ করবা, কোনো রাইটারের অনুশীলনীর প্রশ্ন কিন্তু বাদ রাখবা না, নইলে কিন্তু পরবর্তীতে পরীক্ষায় হুবহু সেই রাইটারের বইয়ের অনুশীলনী থেকে প্রশ্ন চলে আসলে নিজের কপাল নিচে চাপড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।